ভালো আছো তো সবাই? ওয়েলকাম টু মাই ক্লাস, যে সায়েন্স ক্লাস। আমি তোমাদের জাহাঙ্গীর আলম স্যার। আজকে এসেছি আর একটা নতুন লেসন নিয়ে। আজকে লেসনটা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন। প্রথমে লেসনটার কথা বলে নিই। আমরা যে তড়িৎ চ্যাপ্টার পড়াচ্ছিলাম, সেখানে এটা লাস্ট চ্যাপ্টার। এখানে তড়িৎ চুম্বকীয় আবেশ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এর আগে তো অনেক শুনেছো আমার মুখে যে কারেন্ট এবং ম্যাগনেট, তড়িৎ এবং চুম্বক পরস্পরের সঙ্গে যুক্ত, রিলেটেড, অর্থাৎ একই প্রাকৃতিক ঘটনার আলাদা আলাদা প্রকাশ, ডিফারেন্ট ম্যানিফেস্টেশন বলে এটাকে। একই প্রসেসের আলাদা আলাদা প্রকাশ। তো তড়িৎ দ্বারা ম্যাগনেট এবং ম্যাগনেট দ্বারা তড়িৎ সৃষ্টি করা যায়। তো ম্যাগনেট অর্থাৎ চুম্বক দ্বারা তড়িৎ সৃষ্টির যে ব্যাপার, এটাকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আবেশের মাধ্যমে আমরা চুম্বকের সাহায্যে কারেন্ট সৃষ্টি করে থাকি। তো এই নিয়ে আলোচনা করবো। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা মাইকেল ফ্যারাডের নাম শুনেছ, যে জেনারেটরের যে প্রিন্সিপাল, সেটা ফ্যারাডের আবিষ্কার, এবং তারই আবিষ্কারের কাজে লাগিয়ে আমরা আজকাল গোটা বিশ্বকে আলোকিত করেছি কীভাবে কারেন্ট উৎপাদন করে। এই আবেশ ব্যাপারটা আবিষ্কার না হলে কিন্তু কারেন্ট উৎপাদন করা যেত না। তো যাই হোক, আমরা পড়বো কীভাবে আবেশ হয়। তো লেসনে তো যাবো। লেসনে আবেশ ছাড়াও এসি এবং ডিসি কারেন্ট বলতে কী বুঝি, অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট, এই নিয়ে আলোচনা করবো। এবং আরও কিছু আছে পয়েন্ট, গৃহস্থালির যে কারেন্ট সিস্টেম, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সে ব্যাপারে একটু আলোচনা করতে পারি। তো লেসনে যাবার আগে করোনার ব্যাপারে একটু কথা বলি। আমি যেমন প্রত্যেকবার বলি, করোনা সংক্রমণ তো খুবই বেড়ে গিয়েছে। একদিন একটু কমেছিল মানে 50-এর আশপাশে ছিল, 50,000-এর, এখন 70,000 লাস্ট কালকের খবর। 70,000 সংক্রমণ পার ডে ইন্ডিয়াতে। অবশ্য সুস্থও হচ্ছে প্রচুর, এটাও কিন্তু পজিটিভ দিক। সুস্থ হয়ে যাচ্ছে প্রচুর, এবং মৃত্যু হার মোটামুটি ওইরকমই, খুবই 1-2%-এর মধ্যেই আছে। আসার খবর যে ভ্যাকসিন 2-3টে ভ্যাকসিন এসে যাচ্ছে আগামী 2 মাস বা 2-2.5 মাসের মধ্যে ভ্যাকসিন এসে যাবে আশা করা যায়। রাশিয়ানরা একটা আবিষ্কার করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা আবিষ্কার করেছে। আরও 2-1টা ভালো ভ্যাকসিন আসছে সামনের কয়েক মাসের মধ্যে। সবগুলোর ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে। এটা একটা ভালো খবর। ভালো খবর বলতে যে ওগুলো যদি কাজে লাগে, দেখা যায় যে সত্যি কার্যকরী হয়, তাহলে তো ভালো খবর। তার জন্য আমাদের এখনও 2 মাস অপেক্ষা করতে হবে। তো তবু তোমরা সাবধানে থেকো। তোমাদের ক্লাস বা স্কুল কখন শুরু হবে তার কোনো খবর এখনও নেই। তোমরা বাড়িতে পড়াশোনা করো। অনলাইন ক্লাসের উপর তোমাদের এখনও ভরসা করতে হবে কিছুদিন। ক্লাস শুরু হলে তো ভালোই, কিন্তু তার আগে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমেই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব। পড়াশোনা তো থামিয়ে রাখা চলবে না, পড়াশোনা থামিয়ে রাখা যাবে না, তোমাদেরকে নিজেকে তৈরি রাখতেই হবে। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। এরপরে আমরা লেসনে চলে যাই। ওকে, হ্যালো মাই স্টুডেন্টস, দেখো ক্লাসটা শুরু হচ্ছে। লুক অ্যাট দ্য স্ক্রিন। তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে আমরা অলরেডি আলোচনা করেছি যে তড়িৎ দ্বারা তোমার চুম্বক বা ম্যাগনেটিজম, এবং ম্যাগনেট দ্বারা তড়িৎ সৃষ্টি করা যায়। এবং আমরা অনেকটা আলোচনা করেছি এই ম্যাগনেট দ্বারা তড়িৎ সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হয় তোমার তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, এবং এই প্রসেসে আমরা জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করে থাকি, তাই না? এটা তোমরা জানো, জেনারেটর বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র। সেখানে চুম্বকের সাহায্যে কিন্তু তড়িৎ উৎপাদন করা হয়, কিন্তু চুম্বক ব্যবহার করা হয়। তো সেগুলো আরও বিষয়ে জানতে পারবে। নেক্সট সাব হেডিং কি আছে দেখো, আবেশিত ইএমএফ এবং আবেশিত তড়িৎ। এই ব্যাপারটি কি? ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ আর ইনডিউসড কারেন্ট। তো এই আবেশের সাহায্যে, ওই যে চুম্বকের সাহায্যে যে তড়িৎ উৎপাদন করা হয়, সেটাই হচ্ছে তোমার ইনডিউসড বা আবেশিত কারেন্ট। এবং তখন যে ইএমএফটা সৃষ্টি হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হয়, সেটা আর ইনডিউসড ইএমএফ। তো বিশদে যাবার আগে আমরা দুটো এক্সপেরিমেন্ট দেখবো। তারপরে এক্সপেরিমেন্ট 1 আর এক্সপেরিমেন্ট 2, দুটো এক্সপেরিমেন্ট আমরা একটু আলোচনা করে নিই। এগুলো ফ্যারাডের যে সূত্র, ফ্যারাডে সম্ভবত এই এক্সপেরিমেন্টগুলো প্রথম করেছিলেন। এবার আমি ঠিক বলতে পারবো না উনি প্রথম করেছিলেন কিনা। তো এটা ফ্যারাডের যে সূত্র, সেগুলো পরিষ্কার বুঝতে পারবে এই এক্সপেরিমেন্ট দুটো যদি তুমি বুঝতে পারো। প্রথমে দেখো, একটা
একটা নল আছে পিচ বোর্ডের, ধরো নল, এই যে পিচ বোর্ডের নল, এই যে গোল মতো, এটা পিচ বোর্ডের নলের উপরে দেখো তার জড়ানো আছে, তার তার পরিবাহী তার জড়ানো আছে, এবং এই তার দুটো দেখো এ বি পিচ বোর্ডের নলের উপর জড়ানো আছে। এরা দুই প্রান্ত দেওয়া আছে একটা গ্যালভানোমিটারের উপর, দেখো জি লেখা আছে, জি গ্যালভানোমিটারের সোজাসুজি একটা দেখো সূচক আছে, তীর চিহ্ন মতো দেখে সূচক, ওটা উপরের দিকে জিরো, সোজাসুজি জিরো ইন্ডিকেট করে। হ্যাঁ, তবে এইদিকেও স্কেল কাটা আছে, এদিকেও স্কেল কাটা আছে। এটা তোমার এই তার দুটোর সঙ্গে যুক্ত আছে। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তোমার কোনো বর্তনীতে বা কোনো সার্কিটে প্রেজেন্স অফ কারেন্ট নির্দেশ করে, অর্থাৎ কারেন্ট আছে কি না, কতটা আছে কি মানে আছে সেটা না, কারেন্ট, সেখানে কারেন্ট আছে কিনা সেটা নির্দেশ করে, কারেন্টের উপস্থিতি প্রমাণ করে। তোমার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত যদি হয় তাহলে কারেন্ট আছে, আর যদি গ্যালভানোমিটারের কাঁটা জিরোতে থাকে তাহলে কারেন্ট নেই। এই হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। ওকে, এখানে পাশে দেখো এনএস একটা ম্যাগনেট, বার ম্যাগনেট, দণ্ড চুম্বক, তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে মুভমেন্ট করানো হবে। হ্যাঁ, অর্থাৎ একবার এদিকে এবং এদিকে এরকম ভাবে বার ম্যাগনেটটাকে এরকম ভাবে মুভমেন্ট করানো হবে। তো মুভমেন্ট করাবো, তো তার আগে এই এক্সপেরিমেন্টের 2 নম্বরটা একবার বলে নিই। 2 নম্বরটা হচ্ছে যে এখানে দেখো এরকমই একটা বড় পিচ বোর্ডের নলের উপর তোমার দুটো কুণ্ডলী আছে। এখানে ধরো বেশি পাকের কুণ্ডলী আছে, এখানে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, আর এখানে একটা চাবি আছে, আর এখানে অন্যদিকে কাছে তোমার ছোট কম সংখ্যক পাকের একটা কুণ্ডলী আছে, যার সঙ্গে একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার যুক্ত আছে। এটা বলে দিলাম। এরপরে আমরা তোমার এই এখানে দেখো 100 যদি পাক সংখ্যা হয় তাহলে এখানে 50 এরকম। হ্যাঁ, তো এখানে আবার আমরা প্রথম এক্সপেরিমেন্টে ফিরে আসি। দেখো যদি নর্থ সাউথ এই চুম্বকটাকে এনএস মানে এন দিকটাকে তুমি যদি এই কুণ্ডলীর মধ্যে নিয়ে আসা যাওয়া করো, এরকম নিয়ে আসো, দিক থেকে নিয়ে আসো মুভমেন্ট করছো, তো দেখা যাবে মানে শুরুতে কি দেখা যাবে, যখন এই চুম্বকটা দূরে আছে তখন এই গ্যালভানোমিটারের কাঁটা অর্থাৎ সূচকটা জিরোতে থাকবে। এখানে কোনো ব্যাটারি নেই, কোনো সোর্স নেই, কারেন্ট নেই, যাবে কি করে, শুধু তো তার দেওয়া আছে, কোনো ব্যাটারি দেওয়া নেই। দেখো কোনো ব্যাটারি দেওয়া নেই, তাহলে তো কারেন্টের প্রবাহ হবে না। এইবারে দেখো চুম্বকটাকে তুমি যদি এইভাবে নিয়ে আসো বি এর দিকে, অর্থাৎ এ বি যে এটা রয়েছে পিচবোর্ডের নলটা রয়েছে তার দিকে যদি এনটাকে নিয়ে আসো, তাহলে যতক্ষণ মুভমেন্ট হবে তখন দেখা যাবে যে গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে, সাপোজ ধরো কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে এইদিকে, এরকম হচ্ছে, এরকম এতটা, ঠিক আছে, এরকম বিক্ষিপ্ত হচ্ছে, এই সিজো এরকম বিক্ষিপ্ত হচ্ছে। যখন তুমি এনএসটাকে এদিকে মুভ করাচ্ছ, যতক্ষণ মোশনে রয়েছে এনএসটা, গতিতে রয়েছে, তখন এটা এইদিকে রয়েছে। এইবারে তুমি যদি এটাকে থামিয়ে দাও, চুম্বকটাকে আমি একে মুভ করাচ্ছিলাম, দিয়ে থামিয়ে দিলাম, তাহলে কি হবে, গ্যালভানোমিটারের কাঁটাটা আবার চলে আসবে তোমার উপরে, জিরোতে চলে আসবে। বুঝতে পেরেছ? তো গ্যালভানোমিটারের কাঁটাটা জিরোতে চলে এলো। এবার থামিয়ে দেওয়ার পরে তুমি যদি এই এনএস চুম্বকটাকে বাইরের দিকে নিয়ে যাও, এবার যদি বাইরের দিকে নিয়ে যেতে থাকো, তাহলে কি দেখা যাবে যে বিক্ষেপটা এবার উল্টো দিকে হচ্ছে, এইদিকে। বুঝতে পেরেছ? সামারি করে যাও একবার, যখন তুমি কোন রকম কাঁটার এটা মুভমেন্ট নেই, এনএস যখন মুভমেন্ট নেই, স্থির আছে, তখন কাঁটাটা জিরো দেখাচ্ছে। এনএসটা যখন তুমি এদিকে নিয়ে আসছো, এভাবে নিয়ে আসছো, এর মধ্য দিয়ে নিয়ে আসছো, তখন এটা কাঁটাটা বিক্ষেপ হচ্ছে এইদিকে, দিয়ে আবার থামিয়ে দাও, তখন দেখা যাবে মুভমেন্ট বন্ধ করে দিয়েছে, তখন কাঁটা আবার এখানে চলে এলো জিরোতে। এবারে এনএসটাকে তুমি বাইরের দিকে টেনে নিয়ে যাও, তখন দেখা যাবে যে কাঁটাটা আবার উল্টো দিকে বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ যতক্ষণ তোমার এটা গতিশীল, চুম্বকটা গতিশীল, ততক্ষণ এখানে একটা কারেন্ট প্রবাহ হচ্ছে, যার ফলে কাঁটাটা বিক্ষিপ্ত হচ্ছে। গতিশীল যখন না থাকছে, যখন থেমে যাচ্ছে, তখন কিন্তু জিরো দেখাচ্ছে, তার মানে তখন কোনো কারেন্ট যাচ্ছে না। বুঝতে পেরেছো? এইবারে যদি তুমি উল্টো দিকে গতিশীল করো, ওইটাকে বাইরের দিকে টেনে নিয়ে যাও, তখন দেখা যাচ্ছে কারেন্টটা উল্টো দিকে বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ কারেন্টের অভিমুখ পাল্টে যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট একবার এইদিকে যাচ্ছে, আবার একবার এইদিকে যাচ্ছে।
একবার ক্লকওয়াইজ হচ্ছে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি যদি এদিকে আসো তাহলে যদি তোমার ক্লকওয়াইজ হয়, আর এটাকে যখন বাইরে বের করে দিচ্ছ তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, বিপরীতমুখী। ওকে, সেকেন্ড পার্ট অফ ফার্স্ট এক্সপেরিমেন্ট, সেকেন্ড পার্টে যদি তুমি কি করো, এনএসটাকে স্থির রেখে দাও, এটাকে কোনোভাবে ফিক্স করে দাও, দিয়ে এবার যদি এই কুণ্ডলীটাকে অর্থাৎ পিচ বোর্ডের উপর যাওয়ানো আছে, পিচ বোর্ড সহ নলটাকে তুমি যদি এবার এনের দিকে মুভ করাও, তাহলে দেখা যাবে এখানে আবার বিক্ষেপ হচ্ছে। হ্যাঁ, এটা ফিক্স, কিন্তু এবার কুণ্ডলীটা যাচ্ছে ফিক্স, কিন্তু কুণ্ডলীটাকে এবার যদি থামিয়ে দাও তাহলে দেখা যাবে বিক্ষেপ আবার জিরো। এবার যদি এটাকে তুমি আবার বাইরে থেকে টেনে নিয়ে আসো তাহলে দেখা যাবে এই বিক্ষেপ আবার উল্টো দিকে হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ গতিশীল। আবার এটা যদি থেমে যায় তখন দেখা যাচ্ছে এখানে কাঁটাটা আবার জিরো জিরো দেখাচ্ছে। অর্থাৎ যতক্ষণ তোমার এই কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকছে, যে কোনো একটাই গতিশীল হতে হবে অথবা উভয়কে গতিশীল হতে হবে, কিন্তু উভয় স্থির থাকলে কিন্তু বিক্ষেপ হবে না, অর্থাৎ কারেন্ট হবে না। তাহলে এদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকলে তবেই এই কুণ্ডলীর মধ্য দিয়ে তোমার একটা কারেন্ট ফ্লো করছে। এই আপেক্ষিক গতিটা অমাস্ট। হ্যাঁ, দুটো স্থির থাকলে হবে না, একটা স্থির অন্যটা গতিশীল হলে হবে, অর্থাৎ আপেক্ষিক গতি থাকলেই হবে। হ্যাঁ, শুধু চুম্বককে মুভ করা থাকলে তার কোনো মানে নেই, বা শুধু কুণ্ডলীকে মুভ করা থাকলে তার কোনো মানে নেই। উভয়ের মধ্যে একটা আপেক্ষিক গতি, যে কোনো একটা মুভ করলেই হবে। আপেক্ষিক গতি থাকলেই তোমার এর মধ্যে কুণ্ডলীর মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই কারেন্টকে বলা হয় আবিষ্ট কারেন্ট, ইনডিউসড কারেন্ট। এখানে কোনো ব্যাটারি থেকে আসেনি, দেখো কোনো ব্যাটারি সোর্স নেই, কোনো ব্যাটারি সোর্স নেই, কোনো কারেন্টের ব্যবস্থা নেই, এমনি সিম্পল তার, কিন্তু শুধু চুম্বকটা আমি মুভ করছি, এগুলো পেছনে করছি, তাতেই এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। এইটা হচ্ছে ইনডিউসড কারেন্ট, আবেশিত কারেন্ট। এবং এর ফলে যে ইএমএফ সৃষ্টি হচ্ছে, তড়িৎ প্রবাহ হতে একটা ইএমএফ তো হবে, তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এই তড়িৎচালক বলটাকে বলা হয় তোমার আবেশিত ইএমএফ বা ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি কি তোমার এক্সপেরিমেন্টের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে যেটা বলেছিলাম, এখানে ধরো 100 পাকের একটা কুণ্ডলী আছে, আর এখানে 50 পাকের একটা কুণ্ডলী আছে। এখানে এবার কিন্তু কোনো চুম্বক নেই, দেখো এখানে চুম্বক নেই, কিন্তু এখানে একটা ব্যাটারি আছে। ব্যাটারি, এই ব্যাটারিটা এখানে একটা চাবি দেওয়া আছে, কি 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 মানে চাবি। তো এখানে দেখো যে তুমি এমনিতে গ্যালভানোমিটারের তোমার কোনো বিক্ষেপ হবে না, তাই না? নর্মাল অবস্থায় এখানে চাবি যখন দেওয়া আছে বা দেওয়া নেই, চাবি দেওয়া থাক বা দেওয়া না থাক, যখন ধরো ধরো এটা চাবি দেওয়া নেই, ফাঁকা, তাহলে তো কারেন্ট যাচ্ছে না, ব্যাটারি থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, ব্যাটারি থেকে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাহলে এখানে নর্মালি তোমার এখানে গ্যালভানোমিটারে জিরো দেখাবে, জিরো জিরো দেখাবে। ওকে, জিরোই দেখাবে। এবারে তুমি ধরো এখানে একটা আমি চাবি দিয়ে দিলাম, চাবি বসিয়ে দিলাম, অর্থাৎ সার্কিট কি হলো, সার্কিট কমপ্লিট হলো, সার্কিট কমপ্লিট হয়ে গেল, ক্লোজড হয়ে গেল, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হতে আরম্ভ করলো। এটা প্লাস লেখা দিয়ে কারেন্ট প্রবাহিত হতে আরম্ভ করলো। ওকে, কারেন্ট প্রবাহিত হতে আরম্ভ করলে কি হবে, দেখা যাবে এখানে গ্যালভানোমিটারে তোমার বিক্ষেপ হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার বিক্ষেপ হয়ে আবার সঙ্গে সঙ্গে জিরোতে চলে এলো। কি বললাম, এখানে এখানে ধরো জিরো, আমার এটা দিকে লক্ষ্য করি, এটা ধরো গ্যালভানোমিটারের সূচক, যেই আমি সুইচ দিলাম এরকম বিক্ষেপ হয়ে আবার সঙ্গে সঙ্গে জিরোতে চলে এলো, অর্থাৎ বিক্ষেপ হয়ে আবার জিরোতে চলে এলো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে। আবার কি, সুইচটা তুমি যখন খুলে নিলে, সুইচটা খুলে নিলাম, খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে কারেন্টের বিক্ষেপ, গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে উল্টো দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার জিরোতে চলে এলো, মানে মুহূর্তের জন্য। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ফেনোমেনন, ইনস্ট্যান্টেনিয়াস। তার মানে যখন আমি কারেন্ট মানে সুইচ দিচ্ছি, সুইচ অন করছি, তখন একটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ফ্লো করছে এই কুণ্ডলীতে। এই কুণ্ডলীতে মানে কারেন্ট তো সঙ্গে সঙ্গে যাচ্ছে, এই কুণ্ডলীতে কারেন্টের ফলে এই কুণ্ডলীতে একটা তোমার কারেন্ট পাওয়া যাচ্ছে। কেন? কারণ যখন এখানে আমি সুইচ দিচ্ছি তখন কারেন্টটা তোমার, এই কারেন্টের জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। মানে এর আগে আমরা অনেক করেছি, ফরেস্টারের পরীক্ষায় করেছি, তাই না? কারেন্ট দিলেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই কারেন্টের ফলে এর আশেপাশে, এই কুণ্ডলীটার আশেপাশে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, কিন্তু সেই চৌম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট ভ্যালুর নয়,
কারণ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যায় না, সামান্য একটু টাইম হলেও কয়েক মাইক্রোসেকেন্ড টাইম লাগে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে। যতক্ষণ এটা কারেন্ট শীর্ষ মানে পৌঁছাচ্ছে ততক্ষণ এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা পরিবর্তিত হচ্ছে, ক্রমবর্ধমান। এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে এই কুণ্ডলীটা থাকার ফলে তোমার এখানে একটা কারেন্ট ইনডিউসড হচ্ছে, আবেশিত হচ্ছে। আবার তুমি যখন এখানে সুইচ অফ করে দিচ্ছ, অর্থাৎ চাবিটা খুলে নিলে, তখনও কারেন্টটা এবার এই সার্কিটে জিরো হয়ে যাবে। তো জিরোটা কিন্তু মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে যায় না। এই জিরো হওয়ার জন্য, শীর্ষ ভ্যালু থেকে জিরো হওয়ার জন্য কয়েক মাইক্রোসেকেন্ড টাইম লাগে। ওই টাইমের মধ্যে কি হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমতে থাকে, কমতে জিরো হবে। তো সেই সময় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হচ্ছে সেটাও, তাই সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে তোমার এই কুণ্ডলীতে থাকার ফলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ইনডিউসড হবে, তখন তোমার বিপরীত দিকে তোমার কাঁটাটা বিক্ষেপ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে যদি কারেন্ট জিরো হয়ে যায়, তখন আবার এখানে এটা কাঁটাটা জিরোতে চলে আসবে। তাহলে সামারাইজ করে দিই, এখানে তোমার সুইচকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাঁটাটা বিক্ষেপ হবে, দিয়ে আবার জিরো চলে আসবে। আবার এখানে যখন কারেন্ট তুমি এই কেটাকে তুলে নিচ্ছ, তখন আবার উল্টো দিকে বিক্ষেপ হবে, কিন্তু আবার জিরোতে চলে আসবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ তাৎক্ষণিক একটা আবেশিত কারেন্ট পাওয়া যাবে, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড কারেন্ট পাওয়া যাবে এখানে। কারণটা কি? কারণটা আমি সামারাইজ করে দিই। যখন কারেন্ট এখানে সুইচ অন করলাম, তখন কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকে, মানে কয়েক মাইক্রোসেকেন্ডের ব্যাপার। কারেন্টের ভ্যালুটা যখন বাড়তে থাকে, তখন এখানে চৌম্বক ক্ষেত্রের মানটাও বাড়তে থাকে, অর্থাৎ পরিবর্তনশীল হয়। সেই পরিবর্তনশীলতার জন্য এখানে তোমার ইনডিউসড হয় এই কয়েলে কারেন্ট। আবার যখন তুমি সুইচ এখানে অফ করে দিচ্ছ, চাবিটাকে তুলে নিচ্ছ, তখনও একই ঘটনা ঘটছে। হ্যাঁ, কারেন্টটা কমে যাচ্ছে, জিরো হয়ে যাবে, কিন্তু টাইম লাগে কয়েক মাইক্রোসেকেন্ড। সেই সময় চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কমতে থাকে, অর্থাৎ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হয় তখন, সেই জন্য এটা উল্টো দিকে, তখন বিপরীত দিকে কারেন্ট, ইনডিউসড কারেন্ট পাওয়া যায়। তাহলে এই যে দুটো পরীক্ষার দুটো অবজারভেশন, এখান থেকে একটা জিনিস যেটা সিদ্ধান্ত করা যায়, সেটা হচ্ছে যে ইনডিউসড কারেন্ট পেতে গেলে তোমাকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দরকার। এখানে যেমন দেখেছিলাম যে ম্যাগনেটটাকে যখন আমি মুভমেন্ট করাচ্ছি, তখন তো চৌম্বক ক্ষেত্রের মান, অর্থাৎ বলরেখাগুলো ক্রমশ বাড়ছে, আবার যখন দূরে নিয়ে যাচ্ছে তখন বলরেখাগুলো ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বলরেখাগুলো ক্রমশ বাড়ছে, ক্রমশ কমে গেছে, অর্থাৎ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই কুণ্ডলীটা থাকছে বলে এখানে তোমার ইনডিউসড কারেন্ট পাওয়া যাচ্ছে, আবেশিত কারেন্ট। এখানেও তাই, কারেন্ট অন অফ করার সময় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই জন্য এখানে ইনডিউসড কারেন্ট এই কয়েলে পাওয়া যাচ্ছে। এই জিনিসটা প্রথম লক্ষ্য করে মাইকেল ফ্যারাডে দুটি সূত্র দিয়েছিলেন, যেগুলো বলেন ফ্যারাডের সূত্র। ওকে, সেই ফ্যারাডের সূত্রগুলো আমরা এখন আলোচনা করবো। এটা ইনডিউসড কারেন্টের সূত্র, আবেশিত কারেন্টের সূত্র, এবং এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে। ফ্যারাডের সূত্র দিয়ে ইনডিউসড ইএমএফ এর বা কারেন্টের কারণ পাওয়া যায় এবং মানও পাওয়া যায়, কিন্তু অভিমুখ পাওয়া যায় না। মানে কারেন্ট এই তো ধরো এইটাই হবে, কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হবে না ক্লকওয়াইজ হবে, এটার অভিমুখ সম্বন্ধে বলা যায় না। সেই জন্য একটা নতুন সূত্রের প্রয়োজন হয়ে পড়েছে, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র দিয়ে কারেন্ট ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, লেঞ্জের সূত্র দিয়ে সেটা পাওয়া যায়। আমরা তাহলে আলোচনা করবো এখন ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র। ওকে, দেখো তাহলে দেখো ফ্যারাডের ফ্যারাডের সূত্রাবলী। প্রথম দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা এখানে আমি লিখে দিয়েছি, তাকে আমি একবার পড়ে দিই, তারপর আমি একটু বলছি। প্রথম সূত্র হচ্ছে, কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝার চেষ্টা করো। কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা গুচ্ছের, ইংরেজিতে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন যতক্ষণ হতে থাকবে, আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী থাকবে। এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমার। এটা হচ্ছে মানে চুম্বকের যে ফ্যারাডের যে দুটো সূত্র, তার প্রথম সূত্র দ্বারা আবিষ্ট তড়িতের কারণ বা শর্ত পাওয়া যায়, এবং সেকেন্ড পার্ট একটু পরে বলবো, সেটাতে দু নম্বর সূত্রে তোমার মানটাও পাওয়া যায়, কিন্তু অভিমুখ পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে, আমি বলেছি। তো এখানে দেখো কুণ্ডলীর সঙ্গে, এখানে দেখো এখানে কুণ্ডলী আছে, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এখানে দেখো যখন তুমি এনএসটাকে মুভ করাচ্ছ, মানে একটা দণ্ড চুম্বক থেকে সবসময়
বলরেখা বেরোচ্ছে, তোমরা তো জানো বলরেখা। হ্যাঁ, বলরেখা দণ্ডচুম্বক বলরেখাগুলো এইভাবে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ, আবার বেরিয়ে আবার ঢুকছে, এখানে এখানে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে। তো এই বলরেখাগুলো চুম্বককে যখন আমি মুভ করাচ্ছি তখন বলরেখাগুলো এখানে কমছে ও বাড়ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে। এই যে বলরেখা গুচ্ছ ম্যাগনেটিক ফ্লাক্স, এর সংখ্যার পরিবর্তন হচ্ছে যতক্ষণ তুমি এটাকে মুভ করাচ্ছ, যতক্ষণ মুভ করছে ততক্ষণ ধরেই সংখ্যাটার পরিবর্তন ঘটছে। সেটাই বলা হচ্ছে এখানে। দেখো, চুম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্কৃত হবে। তাহলে যতক্ষণ এই বলরেখার সংখ্যা কম বেশি হচ্ছে তখনই তোমার এই যে তার ও ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে রক্ষিত তারে, পরিবাহী তারে তোমার আবিষ্ট কারেন্ট পাওয়া যাচ্ছে। এবং চুম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন যতক্ষণ হতে থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। এবার তুমি যদি মুভ করাতে পারো চুম্বকটাকে থামিয়ে দাও, যখন চুম্বকটাকে থামিয়ে দিচ্ছ তখন তো আর বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে না, তখন তো থেমে গেল, তখন আর কম বেশি হচ্ছে না। তাহলে কম বেশি হচ্ছে না বলে তোমার তখন আর সেই সময় কিন্তু কোনো কারেন্ট আবিষ্ট হচ্ছে না, তখন কারেন্ট জিরো, কারণ তখন জিরো শো করবে। সেটাই বলা আছে যে যতক্ষণ তোমার এটা মুভমেন্টটা থাকবে, অর্থাৎ বলরেখাগুলো যতক্ষণ কম বেশি থাকবে, কম বেশি হতে থাকবে, ততক্ষণ তোমার এটা স্থায়ী হবে, কারেন্টটা স্থায়ী হবে। এটা থেমে গেলে তো বলরেখার পরিবর্তন স্টপ হয়ে গেলে, অর্থাৎ ফিক্সড সংখ্যা হয়ে গেলে তখন আর কারেন্ট পাওয়া যাবে না। কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট দেওয়া মাত্র তোমার এখানে যেমন এই যে চাবি দেওয়া মাত্র তোমার বলরেখার সংখ্যা বাড়তে থাকবে। এই যে আবিষ্ট এখানে কারেন্টের মান 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছানোর জন্য সামান্য হলো টাইম, কয়েক মাইক্রোসেকেন্ড টাইম লাগে। তো সেই সময় কারেন্ট যখন বাড়ছে তখন এখানে এই কারেন্টের জন্য যে আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটাও তোমার বাড়তে থাকছে, অর্থাৎ একটা পরিবর্তনশীল হচ্ছে, ভ্যারিয়েশন হচ্ছে। মানে সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই কুণ্ডলী 2 নম্বর কুণ্ডলীটা আসছে, 2 নম্বর কুণ্ডলী, ওই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো এই কুণ্ডলী 1 নম্বর কুণ্ডলীর কারেন্টের জন্য। এই 1 নম্বর কুণ্ডলীতে কারেন্ট ক্রমবর্ধমান, তখন এখানে তোমার চৌম্বক ক্ষেত্রের মান এখানেও কিন্তু পরিবর্তনশীল, তখন এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে 2 নম্বর কুণ্ডলীটা থাকছে বলেই এখানে তোমার কারেন্ট আবিষ্ট হচ্ছে, আবিষ্ট কারেন্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আবিষ্কৃত কারেন্ট পাওয়া যাচ্ছে। আবার যখন কারেন্ট ফিক্স হয়ে গেল, অর্থাৎ এটা যে ডিফ্লেক্ট হয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরে এলো জিরোতে, কেন? কারণ এই কারেন্টটা যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে তখন এখানে বলরেখা ফিক্সড হয়ে গেল, তখন আর চৌম্বক ক্ষেত্রের মানটা বাড়ছে না, চৌম্বক ক্ষেত্রে তখন মান ফিক্সড হয়ে গেছে, এখানে কারেন্ট ফিক্সড হয়ে গেছে আর কারেন্ট বাড়ছে না, তাহলে এখানকার চৌম্বক ক্ষেত্রের মানটা ফিক্সড হয়ে গেছে, তখন এটার পরিবর্তন থাকছে না, তখন এখানে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। আবার যখন সুইচ অফ করছে তখন কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে জিরোতে আসছে, তার জন্য একটা সময় দরকার, খুবই সামান্য সময়, মাইক্রো সেকেন্ডে, কিন্তু তখন কিন্তু এখানে তোমার চৌম্বক ক্ষেত্রটা আবার জিরো হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে কমতে কমতে জিরো হচ্ছে, তখন সেটাও একটা ভেরিয়েবল, পরিবর্তনশীল ব্যাপার। যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে তখন এই কুণ্ডলীতে থাকার ফলে এখানে তখন কারেন্ট আবিষ্ট হচ্ছে, কিন্তু এবার বিপরীতমুখী হবে। অবভিয়াসলি যখন বাড়ছে তখন একদিকে হবে, আবার যখন কমছে তখন উল্টো দিকে হবে, তখন এখানে তোমার বিক্ষেপটা উল্টো দিকে হচ্ছে। আবার যখন জিরো হয়ে গেলে এখানে কারেন্ট কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে, তখন এখানে আবার বিক্ষেপটা আবার জিরো দেখাচ্ছে, অর্থাৎ কারেন্ট দেওয়া মাত্র আমরা এদিকে গিয়ে আবার জিরো হবে, আবার যখন সুইচ অফ করে দিবে তখন এদিকে গিয়ে আবার এরকম তোমার বিক্ষেপটা আবার জিরো হবে। এটা গেল তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা, বুঝতে পেরেছো? যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দরকার, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হলেই তোমার সেখানে থাকা কুণ্ডলীতে কারেন্ট আবিষ্ট হবে, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। সাধারণত কারেন্ট আমরা যে জেনারেটর উৎপাদন করি, তো দুটো উপায়ে উৎপাদন করা সম্ভব। একটা তোমার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে কুণ্ডলীকে রেখে, অথবা আরেকটা কি উপায়, ফিক্সড চৌম্বক ক্ষেত্রের মধ্যে কুণ্ডলীকে মুভ করিয়ে, কুণ্ডলীকে তুমি যদি মুভ করা তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হবে, সেটা বুঝেছ? এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় সূত্রে, ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। সেখানে মানটা পাওয়া যায়, কত মান হবে, আবিষ্ট কারেন্টের মান কত হবে। দেখো এবারে আমরা সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড লতে চলে আসি, দ্বিতীয় সূত্র। স্টেটমেন্টটা আমি এবার পড়ে দিই, বোঝার চেষ্টা করো। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখাগুচ্ছ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক হয়। এটা বললাম আমি একটু আগে যে মান, ইএমএফ, আবিষ্ট ইএমএফ এর মান পাওয়া যাবে। এরকম ভাবে তুমি
দেখো বলেছে যে হারে চুম্বক বর্গরেখাগুলো যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক হয়। এই জিনিসটা বুঝতে পারছো? আমি এইখানটা লিখছি, তুমি দেখো, ধরো 30 সেকেন্ডে টাইমের একটা গ্যাপ নাও, ডেল্টা টি টাইমে তোমার বর্গরেখা গুচ্ছর পরিবর্তন ঘটছে। খুব কম সময় হলেও একটা পরিবর্তন তো হবেই। ধরো টাইম পরিবর্তন হচ্ছে ডেল্টা টি, আর বর্গরেখার পরিবর্তন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ। আমি একটু ইংরেজিতে লিখলাম, এখানে চেঞ্জ হচ্ছে ধরো ডেল্টা ফাই, এভাবে লেখা হয় ডেল্টা ফাই। তাহলে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বর্গরেখা গুচ্ছ যে হারে পরিবর্তিত হয়, তাহলে 1 সেকেন্ডে কত পরিবর্তন হবে? রেট অফ চেঞ্জ কত হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত হবে তোমার সময়ের সাপেক্ষে বলেছে। দেখো সময়ের সাপেক্ষে, তাহলে টাইম দিয়ে ভাগ করে দাও, ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এই চিহ্নটা হচ্ছে ফাই, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তোমার ডেল্টা টি টাইমে ডেল্টা ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের চিহ্ন। রেট অফ চেঞ্জ হচ্ছে ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তাহলে ইনডিউসড ইএমএফ তোমার ধরো ধরলাম ছোট হাতের ইনডিউসড ইএমএফ, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ইনডিউসড ইএমএফ। অতএব দ্বিতীয় সূত্র অনুসারে সমানুপাতিক তোমার কি হবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি। রেট অফ, দেখো বর্গরেখা হচ্ছে যে হারে পরিবর্তিত হয় তার সমানুপাতিক, ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এইটা তোমার আরো ভালোভাবে লেখা হয় সমানুপাতিক মাইনাস ডি ফাই বাই ডিটি, ডিফারেন্সিয়াল ব্যবহার করে এইভাবে লেখা হয়। এটা চেঞ্জ বোঝায়, আর এটা ডিফারেন্সিয়াল ফর্মে। হ্যাঁ, সমানুপাতিক মাইনাস ডি ফাই বাই ডিটি, চেঞ্জ ইন ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বাই চেঞ্জ ইন টাইম, অর্থাৎ সময়ের সাপেক্ষে চুম্বক বর্গরেখা গুচ্ছের পরিবর্তনের হার। এটা হচ্ছে তোমার ইনডিউসড ইএমএফ এর মান, ইনডিউসড ইএমএফ তাহলে এখানে এটা ইকুয়ালিটি হলো, তুমি যদি সমান দিতে চাও সমান, তাহলে কি হবে? সমান যদি দাও তাহলে একটা ধ্রুবক দিতে হবে। হ্যাঁ, সমান মাইনাস একটা ধ্রুবক দিয়ে দাও কে ইন্টু ডি ফাই বাই ডিটি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান। তাহলে যেটা বললাম, ফ্যারাডের প্রথম সূত্র থেকে শর্ত পাওয়া যায় ইনডিউসড ইএমএফ এর, মানে আবিষ্ট কারেন্ট বা আবিষ্ট ইএমএফ এর শর্ত পাওয়া যায়। আর 2 নম্বর সূত্র থেকে, ফ্যারাডের 2 নম্বর সূত্র থেকে আবিষ্ট ইএমএফ এর মান পাওয়া যায়। আর মান পাওয়া গেলে তুমি তার কারেন্ট পেয়ে যাবে। হ্যাঁ, ভি ইকুয়াল টু আই আর, রোধ দিয়ে ভি ইকুয়াল টু আই আর তোমার রোধ দিয়ে ভাগ করে দিলে, ইএমএফ কে রোধ দিয়ে ভাগ করে দিলে তুমি ইনডিউসড কারেন্টের মান পাওয়া যাবে। ই বাই আর করে দিলে কারেন্টের মান পাওয়া যাবে, আবিষ্ট কারেন্টের মান পাওয়া যাবে। বুঝতে পারলে না? এখানে আবিষ্ট কারেন্ট কি হবে? দেখো কারেন্ট ইকুয়াল টু, ধরো আবিষ্ট কারেন্ট হচ্ছে আই ইন্টু আর, তাই না? ইনডিউসড ইএমএফ বাই ভি, বা ভি ইকুয়াল টু ওমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। যদি ধরো বর্তনীর রোধ এটাই হোক বা এটাই হোক, বর্তনীর রোধ যদি আর হয় তাহলে আবিষ্ট কারেন্ট কত হবে? আই ইকুয়াল টু হবে তোমার বাই আর, ওইখানে যাবে বাই আর, আবিষ্ট ইএমএফ বাই রোধ। তাহলে আবিষ্ট কারেন্টও পাওয়া যাচ্ছে, আবিষ্ট ইএমএফও পাওয়া যাচ্ছে। বোঝা গেল? কিন্তু এখানে দেখো, এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। মাইনাস চিহ্নটা একটা সিগনিফিকেন্স হচ্ছে যে তোমার অভিমুখ বোঝাতে ব্যবহার হয়। কারেন্টের অভিমুখ কোন দিকে হবে, কিন্তু অভিমুখটা তোমার এমনি ফ্যারাডের এই সূত্র থেকে বোঝা সম্ভব নয়। সেই জন্য এই অভিমুখ বোঝার জন্য একটা নতুন সূত্র আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী লেন্জের দেওয়া। বিজ্ঞানী লেন্জের সূত্রটাকে বলা হয় লেন্স ল। ওকে, আমরা এখন সেটাই দেখবো। লেন্জের সূত্র থেকে অভিমুখ, আবিষ্ট ইএমএফ এর অভিমুখ হয়। হ্যালো স্টুডেন্টস, দেখো
লেঞ্জের সূত্র, আবিষ্ট তড়িৎ যে ইএমএফ। হ্যালো, হ্যালো স্টুডেন্টস, তাহলে দেখো লেঞ্জের সূত্র, আবিষ্ট ইএমএফ এর অভিমুখ পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে দেখো, এটা বিজ্ঞানী লেঞ্জের দেওয়া। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। বুঝতে পারছো? খুব সুন্দর একটা সূত্র, অদ্ভুত একটা আবিষ্কার। দেখো, বলের অভিমুখ, তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যেন আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। এটা আমি একটুখানি ব্যাখ্যা করে দিই। তোমরা এখানে দেখো, প্রথমে এই কেসটাতে দেখো যে ধরো কুণ্ডলীটা ফিক্সড, অর্থাৎ এই যে বোর্ডের উপরে জড়ানো তার এটা ফিক্সড রয়েছে। আমি এন এস চুম্বকের এনটাকে এদিকে মুভ করাচ্ছি, গতিশীল করাচ্ছি। তাহলে যতক্ষণ মুভমেন্ট করছে তখন এর মধ্যে আবিষ্ট কারেন্ট পাওয়া যাবে, কিন্তু আবিষ্ট কারেন্ট তোমার এই তারের মধ্য দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হবে। কারেন্টটা এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে? এই যে তার দেখতে পাচ্ছ, এই যে তার, এই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, অর্থাৎ এই তার দিয়ে এইভাবে যাবে না এই দিক দিয়ে এইভাবে ফ্লো করবে? বুঝতে পারছো? কোন দিক থেকে কোন দিক, বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করবে না ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করবে? এই জিনিসটা পাওয়া যাবে তোমার এই সূত্র থেকে। যখন এন দিকটা এর মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছি, গতিশীল করাচ্ছি, তখন ক্রমশ বলরেখাগুলোর সংখ্যা বাড়ছে। তো বলরেখাগুলোর সংখ্যা বাড়ছে, তাহলে এইখানে তোমার এমন, তোমরা জানো যে তারের মধ্য দিয়ে কারেন্ট গেলেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এইখানে যে আবিষ্ট কারেন্ট এমনভাবে ফ্লো করবে যাতে তোমার এই দিকে একটা এন মেরুর সৃষ্টি হয়, যাতে তোমার এই মুভমেন্টটাকে এন এর এই দিকে যাওয়াটাকে বাধা দেবে, অর্থাৎ বিকর্ষণ করতে চাইবে। আবার দেখো, যখন আমি এনটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, এনটাকে ঢুকিয়েছি যদি বের করে নিয়ে যাচ্ছি, তখন কি হবে, এই প্রবাহটা এমন হবে যাতে ও এনকে দূরে যেতে দেবে না, অর্থাৎ টেনে ধরে রাখতে চাইবে, আকর্ষণ করতে চাইবে। অর্থাৎ এখানে তখন প্রবাহটা এমন হবে যে এই প্রান্তে তোমার সাউথ মেরুর সৃষ্টি হয়। ওকে, আর তোমরা হয়তো জানো না, এখানে আমি একটা জিনিস বলে দিই, কখন তোমার এস মেরু অর্থাৎ সাউথ মেরু আর কখন এন মেরু সৃষ্টি হয় কোনো কুণ্ডলীতে। হ্যাঁ, তোমাদের হয়তো এটা এখনো বলা হয়নি, তোমরা একটুখানি দেখে নাও, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যখন কোনো কুণ্ডলীতে, এটা কোনো ক্লাসে নিশ্চয় পড়বে, জানতে পারবে। হ্যাঁ, দেখো এই জিনিসটাকে বুঝে নাও, তাহলে লেঞ্জের সূত্রটা ভালো করে বুঝতে পারবে। যখন এই যে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, এ ধরো একটা কুণ্ডলী, এরকম অনেক কুণ্ডলী আছে, এই যে কুণ্ডলীগুলো রয়েছে, তার ধরো তড়িৎ প্রবাহ যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়, প্রথমে ক্লকওয়াইজ, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি ক্লকওয়াইজ হয়, তাহলে তোমার সেই প্রান্তে কি হবে বলতো? সেই প্রান্তে তোমার এস মেরু সৃষ্টি হবে। এরকম এস এর প্রান্তর মতো হচ্ছে না, এস মেরু সৃষ্টি হবে। তাহলে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি তোমার ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, তাহলে এস মেরুর সৃষ্টি হবে। আবার এখানে দেখো, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি উল্টোটা হয়, অর্থাৎ এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই দিকে তোমার এন মেরুর সৃষ্টি হবে। এন দেখো, প্রান্তটা এন এর প্রান্ত যেদিকে সেই দিকে ইন্ডিকেট করছে, এখানে এস এর প্রান্ত যেদিকে সেই দিকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, ওই মুখটা। তাহলে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই প্রান্তে এস মেরু সৃষ্টি হয়। আর কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই প্রান্তে এন মেরু, নর্থ মেরুর সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো, যদি তোমার
আমি যখন মুভমেন্টটা এনএসটাকে যখন ভিতরে নিয়ে যাব তখন এটা এন বলে এখানে একটা এন সৃষ্টি হতে হবে, তবে তো এই যে বলছে যে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। এখানে ইনডিউসড কারেন্ট যে সৃষ্টি হচ্ছে তার কারণটা কি? কারণটা হচ্ছে যে মুভমেন্ট অফ দিস বার ম্যাগনেট, এই চুম্বকের মুভমেন্ট। তাহলে এই চুম্বকের মুভমেন্টটাকে বাধা দিতে হবে। তাহলে এখানে এন মেরু আছে, তাহলে এখানে এন মেরু সৃষ্টি হতে হবে, তবে তো বিকর্ষণ করে ওকে আসতে বাধা দেবে। তাহলে এখানে তোমার এন মেরু সৃষ্টি হতে হবে। তাহলে এখানে তোমার কারেন্টটা হয়ে যাবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে। কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। দেখো কারেন্টটা এরকম গিয়ে এরকম ভাবে যাবে, বুঝেছো? অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে এটা, বুঝছো? কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তবে এখানে তোমার এন মেরুর সৃষ্টি হবে, এন মেরুর বিকর্ষণ হবে। আবার কি হবে? ঢুকিয়ে দিলাম। এবার যদি বের করছি, যখন বের করছি তখন কি হবে? তখন এই যে বের করার সময় তো চুম্বক বলরেখাগুলো পরিবর্তন হবে, সংখ্যায় কম বেশি হবে, তখনও এখানে ইনডিউসড হবে উল্টো দিকে কারেন্ট, কিন্তু তখন এর অভিমুখটা হয়ে যাবে উল্টো। কেননা তখন এই যে কারণটা হচ্ছে এটা বের হয়ে যাওয়া, সেই কারণটাকে বাধা দিতে হবে। বাধা দেবে কি করে? তখন এখানে তোমার একটা এস মেরু সৃষ্টি হতে হবে, এস মেরু সাউথ, তবে তো আকর্ষণ করে ওকে যেতে দেবে না। এখানে এস মেরু সৃষ্টি হওয়া মানে হচ্ছে তোমার কারেন্টটা এদিকে হয়ে যাবে তোমার ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ কারেন্ট, ক্লকওয়াইজ হবে, তখন কারেন্টটা এদিকে হবে, তখন কারেন্টটা এদিকে হবে, তখন কারেন্ট এইদিকে হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারেন্টটা তখন ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ। আমি আরেকবার রিপিট করে দিই, রিভিশন করে দিই। যখন এইটা আমি বের করে নেব তখন ও বের করতে বাধা দেবে, তার ফলে এন মেরু কাছে ছিল বলে এখানে এস মেরু সৃষ্টি করতে হবে। এস মেরু সৃষ্টি করার জন্যে এখানে কারেন্টটা হয়ে যাবে তোমার এই রকম, দেখো এইরকম, অর্থাৎ এই দিকে যাবে কারেন্টটা ক্লকওয়াইজ। আবার যখন আমি এটাকে ভিতরের দিকে মুভ করাবো, ভিতরে নিয়ে আসবো, এন মেরুকে নিয়ে আসছি, এন মেরুকে নিয়ে আসতে এন মেরুকে বাধা দিতে হবে, যে সৃষ্টির কারণকে বাধা দেবে। তাহলে এখানে তোমার হতে হবে এন মেরু। এখানে এন মেরু হতে গেলে কি হবে? এখানে কারেন্টটা হতে হবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট মানে বুঝতে পারছো? এই দিকে কারেন্ট হবে, এই দিকে, হ্যাঁ এইদিকে কারেন্টটা হবে, এই দিকে দিকে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝলে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে তবে এখানে এন মেরু সৃষ্টি হবে এবং একে বাধা দেবে। তাহলে একবার ঢোকানোর সময় দেখো এন মেরু সৃষ্টি হচ্ছে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আর বের করার সময় ক্লকওয়াইজ। সেই জন্য এখানে বিক্ষেপটা আমি একবার এদিকে পাবো, একবার রিভিউ করে দিকে পাবো। এখানে সেম এক্সপেনশন। এখানে তোমার যখন কারেন্ট বাড়ছে তখন কারেন্টের বাধা, ওই বৃদ্ধির কারণটাকে বাধা দিতে গেলেও তোমার অপোজিট মেরু সৃষ্টি হতে হবে। এটা আর বেশি ব্যাখ্যা করছি না, একই কারণ। হ্যাঁ, এটাকে একটা অদ্ভুত আবিষ্কার বিজ্ঞানী লেন্স আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, এইভাবে তোমার অভিমুখটা পাওয়া যাবে, যে তড়িৎ প্রবাহটা তোমার ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ইনডিউসড কারেন্টের অভিমুখটা। খুব সুন্দর একটা সূত্র, এটা শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। এটা এইচএস লেভেলে যারা পড়বে তারা ভালো করে ব্যাখ্যা করবে, বা পরে কোনো একদিন ব্যাখ্যা করে দেবো। ওকে, এবার আমরা চলে আসছি এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। দেখো আমরা এবার আলোচনা করবো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট নিয়ে। দেখো তড়িৎ প্রবাহকে দুটো ভাগে ভাগ করা যায়, এটা ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, একটা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, যাকে আমরা এসি কারেন্ট বলি বা এসি বলি। প্রথমে একমুখী প্রবাহ বলতে কি বোঝায়? দেখো একমুখী প্রবাহ কোনো বর্তনীতে একই দিকে প্রবাহিত হতে পারে। একমুখী প্রবাহের মান ভেরিয়েবল হতে পারে, কম বেশি হতে পারে মান, কিন্তু অভিমুখটা একই দিকে থাকে। সেই রকম প্রবাহকে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এরকম হতে পারে। দুটোই দেখাচ্ছে, একটা পরিবর্তনশীল মান আর একটা ফিক্সড একই মানের। ধরো ফিক্সড মানের যদি হয়, ধরো ইএমএফ ই, এদিকে টাইমের সঙ্গে তোমার দেখো এটা ধরো ফিক্সড একই মানের, এটা হচ্ছে ডিসি ফিক্সড ইএমএফ। আবার তোমার এরকম যদি হয়, ইএমএফ ই, দেখো সময়ের সঙ্গে সঙ্গে এর মানটা বাড়ছে। হ্যাঁ, এটা এরকম করা যেতে পারে, এটা টি। টাইমের সঙ্গে সঙ্গে দেখো ইএমএফ
হ্যাঁ, টাইমের সঙ্গে সঙ্গে ইএমএফ এর মানটা বাড়ছে, টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে। তাহলে এইটা কিন্তু একই দিকে আছে, একই দিকে। এরকম তোমার ডিসি কারেন্ট এগুলো একই দিকে থাকে। চলো, কারণ দেখো এটা জিরো ভ্যালু, এটা জিরো ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু। এটা সবসময় পজিটিভ দিকেই আছে, এটা নেগেটিভ দিকে নেই, পজিটিভ দিকেই আছে। তাহলে এসিতে কি হয়, তোমরা একটু দেখে নাও। এসিতে উদাহরণটা এরকম। এসিতে তোমার একটা নির্দিষ্ট সময় পর পর ইএমএফ এর ভ্যালুটা তোমার ইএমএফ এ বলতে পারো বা কারেন্টও বলতে পারো, এটা জিরো। নির্দিষ্ট টাইম পর পর তোমার অভিমুখ চেঞ্জ হতে থাকে, পজিটিভ নেগেটিভ, এদিকে এদিকে, এদিকে এইদিকে। হ্যাঁ, এইভাবে হচ্ছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, আর এইভাবে পজিটিভ নেগেটিভ। তো এইটা কিভাবে হবে দেখো, এইরকম। এটা এই প্লাস সাইড, এটা মাইনাস সাইড, টি এরকম প্লাস মাইনাস। এখানে দেখো, এইখানে একটা পূর্ণ চক্র হচ্ছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পূর্ণ চক্র হচ্ছে। এইরকম প্লাস হলো, আবার মাইনাস হলো, আবার প্লাস হলো, আবার মাইনাস হলো। তাহলে এই যে একটা পূর্ণ চক্র, এটাকে এক সাইকেল বলে, অন সাইকেল। এইরকম নির্দিষ্ট সময় পর পর তোমার প্লাস মাইনাস হতে থাকে। এরকম কারেন্টকে বলে তোমার পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। আমাদের ইন্ডিয়াতে এখন সবই 99%ই এসি কারেন্ট। আগে ডিসি ছিল, অনেক ছিল, এখন ডিসি বেশি ডেঞ্জারাস বলে উঠে গিয়েছে। ডিসির খরচও বেশি বানানোর, এসির তুলনায়, এবং ডিসিকে ম্যানিপুলেট করা যায় না, বিভিন্ন কাজে লাগানোর সমস্যা থাকে অনেক। ডিসির উদাহরণ তোমার পেন্সিলের ব্যাটারি, টর্চের ব্যাটারি, যেগুলো একই দিকে তোমার কারেন্ট দেয়, প্লাস মাইনাস ফিক্সড থাকে, তাই না? এগুলো হচ্ছে ডিসি কারেন্ট। পেন্সিলের, টর্চের ব্যাটারি, সৌরকোষ, জেনারেটর, সব ডিসি। কিন্তু এসিতে তোমার একটি বেশিরভাগটাই অন্যান্য কারেন্ট সবই এসি। বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি সেগুলো সব এসি। ইন্ডিয়াতে তোমার এই যে ফ্রিকোয়েন্সি, সেকেন্ডে এই যে প্লাস মাইনাস হয়, সেকেন্ডে 50 বার ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতবার পূর্ণ চক্র হয় সেটা বলে ফ্রিকোয়েন্সি বলে, 50 হার্জ। ইন্ডিয়াতে তোমার 50 হার্জ আর সাধারণত 220 ভোল্টের কারেন্ট ব্যবহার করা হয়, 220 ভোল্টের ভোল্টেজ কারেন্ট। 50 হার্জ মানে তোমার এই যে প্লাস মাইনাস একটা পূর্ণ চক্র হলো, এই পূর্ণ চক্র সেকেন্ডে তোমার 50 বার হয়। সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 50 বার অভিমুখ পরিবর্তন করে। তাহলে অর্ধচক্র সম্পাদন করতে তোমার কত সময় লাগবে? 1/100 সেকেন্ড, অর্থাৎ প্রতি এই প্লাস মাইনাস, তাহলে প্রতি 1/100 সেকেন্ড পরে মানে 0.01 সেকেন্ড, প্রতি 0.01 সেকেন্ড পরে তোমার কারেন্ট প্লাস থেকে মাইনাস হলো, মাইনাস থেকে প্লাস হলো। হ্যাঁ, এখান থেকে এখানে 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড এখানে পৌঁছে গেল, আবার 0.01 সেকেন্ড এখানে পৌঁছে গেল, আবার 0.01 সেকেন্ড এখানে পৌঁছে গেল। তাহলে প্রতি 0.01 সেকেন্ড পরে পরে তোমার প্লাস মাইনাস এরকম। হ্যাঁ, 1/100 সেকেন্ড লাগে। এটা মনে রাখবে ভালো দুটো। ইন্ডিয়ার কারেন্টের মান 50 হার্জ, সব দেশে একই না, আমেরিকায় 40 হার্জ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিস্টেম। সেই জন্য আমেরিকায় তৈরি কোনো ইনস্ট্রুমেন্ট, কারেন্টের ইনস্ট্রুমেন্ট ধরো তুমি ইন্ডিয়াতে এনে ডাইরেক্ট ব্যবহার করতে পারবে না, চলবে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। হ্যাঁ, সেজন্য সেই দেশেই বানাতে, সেই দেশেই প্রোডাক্ট তৈরি করতে হয়। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই গেল এসি কারেন্ট, ডিসি কারেন্ট এবং এর সুবিধা অসুবিধাটা একটা পড়ে নিও। আরেকটা প্রশ্ন খুব সহজ, মানে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এসি তুলনায় ডিসি বেশি ডেঞ্জারাস কেন? এটা প্রায় আসে, জেনে রাখো। তো আগে অনেক ডিসি চলতো, এখন আর ডিসি চলে না, ডেঞ্জারাস এবং অনেক সমস্যা আছে বলে। যেমন এসিকে তুমি সম্প্রচার করতে পারো বিভিন্ন দূর দূরান্তে, বিভিন্ন বাড়িতে, শহরে, গ্রাম শহরে তুমি ট্রান্সফরমার ব্যবহার করে সম্প্রচার অর্থাৎ ডিস্ট্রিবিউশন করতে পারো। ডিসিকে সেটা তুমি করতে পারবে না, ডিসিকে করা যায় না। হ্যাঁ, রেকটিফায়ার ব্যবহার করে আবার
এসিকে ডিসি করা যায় রেকটিফায়ার ব্যবহার করে। প্রয়োজন যখন যেখানে যেখানে প্রয়োজন ডিসি, সেখানে রেকটিফায়ার ব্যবহার করে এসিকে ডিসি করা যায়। আর যেটা বলছিলাম যে ডেঞ্জারাস কেন, ডিসি বেশি ডেঞ্জারাস, কারণ ডিসি কারেন্ট তোমাকে যদি 220 ভোল্ট ডিসি কারেন্টে তুমি বাই চান্স অ্যাক্সিডেন্টালি হাত পড়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ, তোমাকে ছাড়বে না যতক্ষণ না তুমি তোমার একদম শূন্য করে দেবে, রক্ত শূন্য করে দেবে, ততক্ষণ তোমাকে ছাড়বে না, অর্থাৎ মৃত্যু অনিবার্য। কিন্তু এসি কারেন্টে হাত দিলে কিন্তু কিছু হবে না, কেউ ঝটকা দিয়ে তোমাকে ফেলে দেবে, ঝটকা, কারণ প্রতি মুহূর্তে ওয়েভিং পরিবর্তন হয়, তো প্রতি 0.01 সেকেন্ড পর ওয়েভিং পরিবর্তন হয়, তুমি হাত দেওয়ার মতো তোমাকে ঝটকা দিয়ে ফেলে দেবে, তোমার কতটা বিপদ নেই। কিন্তু ডিসি কারেন্ট তোমাকে ছাড়বে না, ও ধরে নেবে, আটকে রেখে দেবে, এটা হচ্ছে সমস্যা। এই জন্য আরও কিছু কারণ আছে, সেগুলো বই দেখে নিও ভালো করে, এসি এবং ডিসি কারেন্ট সম্বন্ধে পড়ে নিও। তাহলে স্টুডেন্ট, আজকে লেসনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লাইক বাটনটা টিপে দিও। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম নিয়মিত ভিডিও লেসন পাওয়ার জন্য। সঙ্গে বেল আইকন আসবে, সাথে সেটা টিপে দিও, তাহলে একটা নোটিফিকেশান পেয়ে যাবে কখন আমার নতুন লেসন রিলিজ হচ্ছে। আর পুরোনো লেসনগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশানে চলে যাও, ডেসক্রিপশানে সমস্ত লেসনের লিঙ্ক দেওয়া আছে। তোমরা একবার যদি ভিডিওটা দেখে ছেড়ে দাও, তারপরে আর একবার না দেখো, তাহলে কিন্তু ভালো শিখতে পারবে না। কিছুদিন পর পর আবার রিপিট করে দেখে নেবে, তবেই তো বই যেমন অনেকবার পড়তে হয়, তেমনি লেসনটাও দেখতে হবে অনেকবার। একবার দেখলে কিছুদিন পর আবার ভুলে যাবে, সেজন্য রিপিট করে দেখবে মাঝে মধ্যে। সারাদিন লকডাউনে স্কুল বন্ধ, কাজ কি, বসে বসে ভিডিও দেখে পড়াশোনাটা শেখো, লেসনগুলো দেখো এবং শেখো। ওকে, তো ঠিক আছে, পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করো। আজকের মতো আসি। থ্যাংকস ফর ওয়াচিং।